নমস্কার, আমি রিতম। কফি উইথ ক্লাসিক্সের নতুন একটি পর্বে আপনাকে স্বাগত। আজ আপনাদের জন্য রয়েছে গ্রাম বাংলার চমৎকার একটি গল্প, বুদ্ধরাম। গল্পটির লেখক উপল পাত্র। গল্পটি আমরা সংগ্রহ করেছি দেশ পত্রিকা থেকে। আজকের গল্প পাঠে রয়েছে অন্বেষা। বিভিন্ন চরিত্রে তানিশা, সায়ন, ইমন এবং আমি রিতম। আসুন তবে দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। পৌষ সংক্রান্তিতে শীত পড়েছে জাঁকিয়ে। গৃহস্থের ঘরে ঘরে পিঠে পুলির আয়োজন, আর উঠোনে লক্ষ্মী পুজোর তোড়জোড় চলছে। মেয়ে বউরা শাঁখ বাজাচ্ছে, বাড়ির পুরুষরা খড়ের দড়ি দিয়ে বাউনি বাঁধতে বাঁধতে বলছে, আউনি বাউনি কোথাও না যেও, দুদিন ঘরে বসে পিঠে পুলি খেও। আলপনা দেওয়া নিকোনো উঠোনে পারুল চূড়ো করে নতুন ধান ঢেলে তার পাশে প্রদীপ জ্বালিয়েছে। হালকা উত্তুরে বাতাসে তার শিখা কাঁপছে তীর তীর করে। দোকানে বসে হাই তুলতে তুলতে সতীশ ঘড়ি দেখল। রাত 9টা। খরিদ্দার নেই, দোকান বন্ধ করলেই হয়। অপেক্ষা করছে 9:30টার লোকালটার। নিমাই কলকাতা থেকে ফিরবে, তাকে চ্যবনপ্রাশ আনতে দিয়েছে। গাড়িটা এলে বিক্রিবাট্টাও হবে কিছু। এরই মধ্যে বাউনি বাঁধতে বউ 2বার ডাক পাঠিয়েছে। বাড়ির কর্তা বা ছেলেদেরই বাউনি বাঁধতে হয়, এটাই প্রথা। ঘরের খুঁটি, ধানের গোলা, কুলো, ধামা, গোয়ালঘর, ঢেঁকি এসবে পাকানো খড়ের দড়ি বাঁধতে হয়। তবেই গৃহলক্ষ্মী ঘরে বাঁধা থাকবে বছরভর, এমনটাই লোকের বিশ্বাস। রাস্তার ধারে সতীশের দোকান ঘর। রাস্তার দিকের ঘরের একটা দেওয়াল ভেঙে ফেলে সে দোকান করেছে। পুঁজি কম, তাই বৃন্দাবনের মতো বাজারে ঘর নিতে পারেনি। চাল, ডাল, আটা, ময়দা, গুড়, চিনি, মুড়ি, তেল, কেরোসিন, মশলাপাতি থেকে ঝাড়ু, পৈতে, সুপুরি, মায়, বিড়ি, সিগারেট সবই রাখে। নিজেই মাল গস্ত করে নিয়ে আসে সদরের পাইকারি বাজার থেকে। বিক্রিবাটা নগদে কম, ধার বাকিতে বেশি। বউ ছেলেমেয়ে নিয়ে 4টে পেট চলে যায় কোনো মতে। জমি জমা সামান্য আছে, ধান যা পায় তাতে বৎসর চলে যায় এই যা। কিন্তু এভাবে যে বেশি দিন চলবে না, সতীশ তা বোঝে। সংসারে খরচ নিত্য বাড়ছে, আয় বাড়াতে হবে। তার জন্য দরকার পুঁজি। কিছু টাকার জোগাড় হলে দোকানে মণিহারি মাল তুলে ব্যবসাটা আরও বাড়াতে পারত। সমুর বিয়ে থা দিলে তার উপায়ের আলাদা একটা ব্যবস্থা করে দিতে হবে। লেখাপড়া তো বেশি এগোয়নি যে চাকরি করবে, কিন্তু টাকা কিভাবে জোগাড় হবে সতীশ জানে না। জমিটা বেচলে এক হতে পারে, কিন্তু জমি পারুলের নামে, ওকে রাজি করানোই যাবে না। মেয়ের বিয়ে, বিপদে আপদে গরিবের জমিটুকুই তো ভরসা। 9:30টার লোকালটা ঢুকেছে অনেকক্ষণ। নিমাই আসেনি দেখে সতীশ দোকানের আলো নিভিয়ে ঝাঁপ ফেলতে যাবে, ঠিক তখনই লোকটা রাস্তা থেকে শটান ঢুকে পড়ল একেবারে সতীশের দোকানের ভেতরে। সতীশ বলল, আজ আর কিছু হবে নে গো, দেখছো না দোকান বন্ধ হয়ে গেছে। লোকটা কিছু না বলে ঘাড় ঘুরিয়ে দোকানের ভেতরটা দেখে। সতীশের কেমন যেন সন্দেহ হয়। বিরক্তি চাপতে না পেরে মুখ ঝামটে বলে, একেবারে ভেতরে এসে পড়লে যে বড়, নামো নামো বলছি দোকান থেকে। ধমক খেয়ে লোকটা তড়িঘড়ি রাস্তায় নেমে দাঁড়ালো জড়সড় হয়ে। সতীশ একে একে কখনো দেখেনি এ তল্লাটে। চেহারাটা রোগা পাতলা, খোয়াটে মতো। দেখে দেহাতি হিন্দুস্তানি বলে মনে হলেও লোকটা ঝরঝরে বাংলায় বলল, দোকানের কিছু চাইনি বাবু, একটা কথা। কথা শেষ না করে সে আশপাশ দেখল। সতীশ ভাবল নিশ্চয়ই কোনো ফেরেববাজ। সে ঝাঁকিয়ে বলল, কিছু চাস না তো এখানে কি দরকার? কি নাম তোর? বাড়ি কোথায়? বাবু, সবাই আমাকে বুদ্ধিরাম বলে ডাকে, বাড়ি জগৎপুরে। মিনমিন করে বলল লোকটা। জগৎপুর?
মানে বড়জোড়া জগৎপুর? সে তো এখান থেকে অনেক দূর। হ্যাঁ আজ্ঞে, আপনি তো চিনেন দেখছি। খুব বিপদে পড়ে এইছি বাবু। এক্ষুনি কিছু টাকার দরকার, বেশি নয়, এই 100-5 হলেই আপাতত চলবে। সতীশ এবার ভালো করে দেখে লোকটাকে। বয়স আন্দাজ করা কঠিন, তবে 50-এর আশেপাশে। মুখে কাঁচা পাকা খোঁচা খোঁচা দাড়ি, মাফলারটা পাগড়ির মতো করে কান মাথা ঢেকে জড়ানো, ময়লা কাপড়ের উপরে ফতুয়া, তার উপরে মোটা কম্বল চাপানো, কম্বলের নিচ থেকে উকি দিচ্ছে একটা ঝোলা। সতীশ তাহলে ধরেছে ঠিক, বেটা 1 নম্বর ধাপ্পাবাজ। সে ধমকে বলল, টাকা কি খোলাম কুচি নাকি, সালা চিটিংবাজ? ভাগ, নইলে পেঁদিয়ে। মার মুখে সতীশকে দেখে বুদ্ধিরাম ভয়ে 2 পা পিছিয়ে গেল। থতমত খেয়ে বললে, বাবু এমনি এমনি ধার চাইছি নি গো। তারপর ঝোলা থেকে একটা কিছু বের করে বলল, সোনার এই বালা দুটো রেখে এখন টাকাটা দেন। সপ্তাহখানেক বাদে এসে এগুলো ছাইড়ে নিয়ে যাব, সুদও কিছু দেবো। টাকাটা তাড়াতাড়ি পেলে 10টা-17র গাড়িটা পাই। বালাজোড়া হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখল সতীশ। নতুন আর বেশ ভারীও, কিন্তু দিনকাল ভালো নয়। উটকো লোকটা সোনা বলে যা দিচ্ছে, তা যে গিলটি করা নকল মাল নয়, তা ঠিক কি? যদি সোনাও হয়, চোরাই মাল নয় তো? সন্দেহের কারণ একটাই, মাত্র 500 টাকার জন্য 2টো বালা রাখতে চাইছে কেন? একটাই তো যথেষ্ট, বরং বেশি। বিরক্ত সতীশ এবার গলা নামিয়ে বলল, কি এমন বিপদ রে তোর, যে 500 টাকায় দুটো সোনার বালা বন্ধক রাখতে চাইছিস? আর এত তারাই বা কিসের? বাবু রেতে ফিরবো, দিনকাল যে ভালো নয়, তাই আরেকটাও রেখে যাচ্ছি। 10টা-17টা না পেলে পরের গাড়ি 2 ঘন্টা পরে, সেই জন্যই। তোকে আমার কাছে কে পাঠালো? কেউ না বাবু, একটা কাজে এদিকে এসেছিলাম, আর এসে দেখি আপনাকেই সামনে পেলুম। বিশ্বাস করুন, ঠকবেন নে। বিপদে না পড়লে সোনার গয়না কে আর বাঁধা রাখে বলুন? কথাবার্তা বলে বুদ্ধিরামকে ঠকবাজ মনে না হলেও তার জবাবে সতীশ পুরোপুরি সন্তুষ্টও হতে পারল না। পাশ কাটানোর জন্য বলল, আমি ওসব বন্ধকি কারবার করি না। তুই বরং এ গাঁয়েরই বসন্ত স্যাকরার কাছে দেখগে যা। ঠিক এমন সময় বাড়ির ভেতর থেকে 2 বার গলা খাকরানির শব্দ পেল সতীশ। 30 বছরের চেনা। সতীশ বললে, রোস রোস একটু, আমি আসছি। বালাজোড়া হাতে নিয়ে পারুল ওজন আন্দাজ করার চেষ্টা করল। তারপর আলোয় ভালো করে দেখে ফিস ফিসিয়ে বলল, তোমাদের কথা সব শুনেছি, এগুলো রেখে দাও। খাঁটি সোনার জিনিস, চাইছে তো মোটে 500। টেকাটা দিয়ে ওকে শিগগির বিদেয় করো। খাঁটি সোনা বুঝলে কি করে? কারবারি মানুষ সতীশ, অনেক ঠকেছে জীবনে, তাই নিশ্চিত হতে চায়। মেয়ে ছেলে সোনা চিনবে না তো কে চিনবে শুনি? এই বালা দুটোর অনেক দাম, আমি বলছি তুমি রেখে দাও। মা নক্ষী মুখ তুলে চেয়েছে, নইলে আজ তার পুজোর দিনে এত রেতে যেচে পড়ে ঠিক তোমার কাছে সোনা নিয়ে আসে কেউ? সাদা জিনিস পায়ে ঠেলতে নেই, কথা শোনো। না পারুল, আমার কেমন গোলমাল ঠেকছে। চোরাই মাল নয় তো? শেষে থানা পুলিশ। বালা দুটো আঁচলে বাঁধতে বাঁধতে পারুল মুখ ঝামটা দিয়ে বলল, মোলো যা, ওই জন্যই তোমার কিছু হয়নি। ভয়ই গেল, বললি বালার গায়ে কি চোরাই মার নেখা আছে? পারুল মুখরা হলেও বুদ্ধিমতী, তাই ওকে সমঝে চলে সতীশ। মিনমিন করে বলল, বলছো যখন রেখেই দিই, গেলে 500-র ওপর দিয়ে যাবে। ও অবশ্য বলেছে ফেরত নেওয়ার সময় কিছু সুদও দেবে। ফেরত? কি ফেরত নেবে? বালা?
এই বাঁধলুম আঁচলে, আর বেরুবে না এখান থেকে। মানে? সতীশ অবাক হয়। ওর জিনিস ওকে ফেরত দেবে না? চাইতে এলে কি বলবো? এই বালা দুটো যে ও তোমায় দিয়েছে তার কোনো সাক্ষী প্রমাণ আছে? কোনো লেখাপড়া কাগজপত্র নেই তো? তবে আর কাকে ফেরত দেবে? যাও, টেকাটা দিয়ে ওকে এক্ষুনি বিদায় করো। আর হ্যাঁ, পার্বণের দিনে এলো মানুষটা, খান কতক পুলি দিয়ে খাইয়ে এসো। সতীশ ভাবে, তবে কি তার পুঁজির ব্যবস্থা হলো? সত্যি, পারুলের বুদ্ধির তুলনা নেই। দোকানের পৈঠে বসে বিড়ি খাচ্ছিল বুদ্ধিরাম। বেশ চিন্তিতই দেখাচ্ছিল ওকে। সতীশকে দেখে বিড়ি ফেলে উঠে দাঁড়ায়। মেকি সহানুভূতি দেখিয়ে সতীশ বলল, বিপদে যখন পড়েছো বলছো, রেখেই যাও তবে। টাকাটা ভালো করে গুনে নাও বাপু। তারপর চারপাশ দেখে ফিসফিসিয়ে বলল, খবরদার, এখানে বালা রাখার কথা যেন কাকপক্ষীতেও টের না পায়। বোঝই তো, পাড়া গাঁয়ের ব্যাপার। টাকাটা না গুনেই ঝোলায় ভরে বুদ্ধিরাম বলল, সে আপনি নিশ্চিন্তে থাকুন। আসি বাবু। সতীশ বলল, পার্বণের দিন এলে বাড়ি থেকে কটা পিঠে পাঠিয়ে দিয়েছে, খেয়ে যাও। পিঠে খেতে গেলে যে গাড়ি পাবুনি। যেদিন বালা নিতে আসবো সেদিন খাবো। আসি বাবু, খুব উপকার করলেন। কথাগুলো বলেই লোকটা যেমন এসেছিল তেমনি দ্রুত মিলিয়ে গেল অন্ধকারে। 3 মাস কেটে গেল। একটা গাছ পুতলেও স্বাভাবিক নিয়মে তা বাড়ে, কিন্তু সতীশের অবস্থার এতটুকু বাড় বৃদ্ধি নেই। বুদ্ধিরাম সেই যে 1 সপ্তাহ পরে আসবে বলে গেল, আর আসেনি। এবার সতীশের সন্দেহ হতে লাগলো, বালা দুটো আদৌ সোনার তো? তখনই তার খটকা লেগেছিল, 500 টাকায় কেউ দুটো সোনার বালা বাধা দেয়? কেন যে বউয়ের কথা রাজি হয়ে গেল? সুযোগ পেলে তা নিয়ে সে পারুলকে 2 কথা শোনাতেও ছাড়ে না। পারুল বলে, খামুকা আমায় না দোষে শ্যাকরাকে দেখাও না। শ্যাকরাকে দেখানোই ঠিক হলো। বসন্তর কাছে গেলে কার বালা কোথায় পেলে এমনি 7-17 কথা উঠবে। তাই গোপনীয়তা রক্ষায় সদরে যাওয়াই ঠিক করলো সতীশ। সেখানে কেউ কাউকে চেনে না। পারুল তাকে পাখি পড়া করে শিখিয়ে দিল দোকানে কি বলবে না বলবে। মহামায়া জুয়েলার্সের ভিতরটা একেবারে ফাঁকা দেখে সতীশ প্রথমে সেখানেই ঢুকল। গরাদ ঘেরা তালাবন্ধ খাঁচার ভিতরে গেঞ্জি পরা টাকমাথা লোকটা কাজ করছিল এক মনে। সোনার গয়না বিক্রি হয়? ভয়ে ভয়ে বলল সতীশ। সন্দেহের দৃষ্টিতে সতীশকে আপাত মস্তক দেখে লোকটা গলা নামিয়ে বলল, টানা মাল। না না, আমার বউয়ের বালা এক জোড়া। না মানে একটাই। ওই দেখি। বালাটা হাতে নিয়ে লোকটা জিজ্ঞেস করলো, বেচবে কেন? মেয়ের বিয়ে সামনের বসেকে, টাকার দরকার তাই। পারুলের শেখানো কথাই সাহস করে বলল সতীশ। লোকটা বালাটা দেখলো ঘুরিয়ে ফিরিয়ে, তারপর আতস কাজ দিয়ে কি যেন দেখে ভ্রু কুঁচকে বলল, সত্যি বলো, এ বালা কোথায় পেয়েছো? বললুম তো, বউয়ের বালা, তার বাপ দিয়েছে। লোকটা তার এক কর্মচারীর হাতে বালাটা দিয়ে কি যেন বলল। সে বালাটা নিয়ে বেরিয়ে গেল। তা কত দিলে বেচবে শুনি? যা ন্যায্য তাই দেবে, চাইলেই তো আর তুমি বেশি দেবে না। লোকটা কোনো উত্তর না দিয়ে নিজের কাজে মন দিল। অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে সতীশ ভাবল, বালাটা নিয়ে হাওয়া হয়ে গেল নাকি? যদি যায় তাহলে তার কিচ্ছু করার নেই, কারণ সে যে বালাটা দিয়েছে তার কোনো প্রমাণ নেই। দেওয়া নেওয়া শুধু বিশ্বাসের। বুদ্ধিরামও ওই একই বিশ্বাসে বালা দুটো রেখে গেছে সামান্য কটা টাকার বদলে। সতীশ ভাবে, লোকটা যদি পুলিশে খবর দেয় কি হবে? পারুলের গল্প পুলিশ কি শুনবে, নাকি তাকে হাজতে পুরে দেবে? এবার তার ভয় করতে লাগলো।
তাকে অস্থিরভাবে পায়চারি করতে দেখে লোকটা বলল, ওরকম ছটফট করছো কেন? তুমি চোরও নাও বুঝতে পারছি, কিন্তু মালটা যে চোরাই সেটা তো বলছো না। গোবিন্দ শেখরার চোখকে ফাঁকি দেওয়া অত সোজা নয়, বুঝলে। 40 বছর এই লাইনে আছি, ভাবছো কি করে জানলুম? সতীশ চুপ করে দুরু দুরু বুকে উত্তরের অপেক্ষায় থাকে। লোকটা বলল, বালার গায়ে কলকাতার এক নামী দোকানের নাম খোদাই করা আছে। এসব গয়না তো পাড়া গায়ে পাওয়ার নয়, রসিদ নেই তো? সতীশ ভয়ে ভয়ে মাথা নাড়ল। এমন সময় কর্মচারীটা এসে গোবিন্দর হাতে বালাটা দিয়ে কি যেন বলল। গোবিন্দ কাঁচ বাক্সে রাখা নিক্তিতে বালাটা ওজন করে বলল, শোনো, ওজন 2 ভরি 4.5 আনা। এরপর খাদ বাদ যাবে। মেয়ের বিয়ে বলছো, আমি তোমায় 12,000 পর্যন্ত দিতে পারি। এখন দেখো কি করবে। বুদ্ধিরাম তাহলে ঠকায়নি, আর পারুলও ভুল করেনি। সতীশ হাঁপ ছেড়ে বাঁচলেও এবার পড়ল অন্য মুশকিলে। বালাটা বেচা তো তার উদ্দেশ্য ছিল না, কিন্তু গোবিন্দ বলছে ওটা চোরাই মাল। চোরাই হলে ওটা কাছে রাখা ঠিক হবে না। বুদ্ধিরাম কোথা থেকে পেয়েছে কে জানে, কিন্তু অন্য দোকানটায় যাচাই না করে এখানেই বেচে দেবে? ঠকবে না তো? তারপর ভাবল, অন্য দোকানে যদি আরও কম দেয় বা চোরাই মাল বলে পুলিশে ধরিয়ে দেয়, থানা পুলিশে তার বড় ভয়। তার চেয়ে যা পাওয়া যাচ্ছে তাই ভালো, সবটাই তো লাভ। 12,000-এই বালাটা গোবিন্দকে বেচে দিল সতীশ। তারপর টাকাটা কোমরের গেঁজে ভরে মৌজো করে সিগারেট টানতে টানতে বাড়ির পথ ধরল। পয়লা বৈশাখে খুব ঘটা করে দোকানের হালখাতা করল সতীশ। দোকান ঘরে কলি ফেরালো, মাল তুলল বেশ কিছু। দশকর্মা ভাণ্ডার লেখা একটা রংচঙে সাইনবোর্ড ঝোলালো, আর গায়ের মাতব্বরদের নিমন্ত্রণ করে শরবত, মিঠাই, পান, সিগারেট দিয়ে আপ্যায়ন করলো। হঠাৎ কোথা থেকে এত পয়সা পেল সতীশ, তাই নিয়ে গ্রামের মধ্যে জোর গুঞ্জন শুরু হয়ে গেল। কেউ বলল ছেলের বিয়ে দেবে, নির্ঘাত বউয়ের কাছ থেকে আগাম দাও মেরেছে। কেউ বলল সতীশ নিয়মিত লটারির টিকিট কাটত, হয়তো জ্যাকপট পেয়েছে। বৃন্দাবন বলল সে নাকি একদিন সদরে এক সোনার দোকানে দেখেছিল সতীশকে, কিন্তু যাকে নিয়ে এত কথা সেই সতীশকে জিজ্ঞেস করলে ও ধরি মাছ নাছুই পানি গোছের একটা উত্তর দিয়ে পাশ কাটাতো। একদিন সব গুঞ্জন মিলিয়ে গেল বুদবুদের মতো। জীবন চলতে থাকলো বাধাগতে। পরিমলকে রেখেছে বেচা কেনার ঝক্কি সামলাতে। সে শুধু ক্যাশে বসে হিসেব মেলায়, কাজের ফাঁকে মোবাইলে লুকিয়ে নীল ছবি দেখে, আর ফুর্তি হলে ইয়ার বন্ধুদের নিয়ে বিলিতি মাল খায়। জীবনে অনেক কষ্ট করেছে, এখন ভোগ করতে চায়। আর চাইবে নাই বা কেন? স্টেশন বাজারে তার নতুন দোকান সৌমেন ভ্যারাইটি স্টোর চলছে রমরমিয়ে, ছেলে বসে কারবারে। অল্প বয়সী মেয়েদের ভিড় লেগেই আছে। তাদের সাজগোজের সব সরঞ্জাম ছাড়াও চিপস, চাউ, রকমারি বিস্কুট থেকে প্যাকেটের দুধ, এমনকি বিদেশি কন্ডম কি নেই। হালফিল যোগ হয়েছে মোবাইল রিচার্জের ব্যবস্থা। ডিলাররা সরাসরি মাল ফেলছে দোকানে। সতীশের আলো ঝলমলে দোকানের পাশে টিমটিম করে কোনো মতে টিকে থাকে বৃন্দাবনের দোকান। হিংসায় জ্বলতে থাকে বৃন্দাবন, কিন্তু কিছু করতে পারে না। শ্রাবণের এক দুর্যোগের দিন, সকাল থেকে বৃষ্টির বিরাম নেই। সন্ধে নেমেছে সময়ের আগে। পরিমল কাজে আসেনি, তাই ধূপ ধুনো দিয়ে নিজেই দোকান খুলে বসেছে সতীশ। পেন নাম বাবু মশাই, ভালো আছেন তো? সতীশ দেখেই চিনল, চেহারাটা বেশ খারাপ হয়ে গেছে। মুখ ভর্তি পাকা দাড়ি নেমেছে বুক ছাপিয়ে, চোখ দুটো কোটরে ঢোকা। সতীশ ভাবল, এতদিন পরে আপদ কোথা থেকে এলো। নাচেনার ভান করে সে বলল, কে গা, ঠিক চিনলুম নি। বাবু আমি বুদ্ধিরাম, চিনতে পারলেন নে?
সেই পাবনের দিনে রাত্রিরে। ও বুদ্ধিরাম, চেনা চেনা লাগছিল বটে। তা এতদিন পর কি মনে করে? বাবু, একটা কথা ছিল। ছাতাটা বন্ধ করতে করতে বলল বুদ্ধিরাম। কথাটা যে কি তা সতীশের জানা, কিন্তু পারুলের সঙ্গে যুক্তি না করে ও কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। তাই প্রসঙ্গ এড়িয়ে বলল, আরে সেসব হবে ক্ষণ। কতদিন পর এলে? বাইরে কেন, ভিতরে এসো। তা কেমন আছো? ভালো নেই বাবু। একটু থেমে কান্না ধরা গলায় বলল, আমার পরিবারটি গত হয়েছেন এই বছর খানেক হলো। সে কি, কি হয়েছিল? সতীশের গলায় মেকি সহানুভূতি। ক্যান্সার। কলকাতার হাসপাতালে অনেক খরচা করে চিকিৎসা করেছি 6 মাস। অনেক ধার দেনা হয়েছে বাবু, কিন্তু বাঁচাতে পারলুম নি। ছিলুম দুটিতে, জোর ভেঙে গেল, একা হয়ে গেলুম। বুদ্ধিরাম দুহাতে মুখ ঢেকে কোনো মতে অশ্রু সংবরণ করল। তোমার ছেলে মেয়ে? সে সুখ আর ভগবান দেয় নেকো বাবু। বুদ্ধিরাম বয়সে খানিক বড়ই হবে। বুড়ো বয়সে বউ মরলে পুরুষ মানুষের ভীষণ কষ্ট। সতীশের এবার কেমন যেন মায়া হলো। বলল, তুমি সেই বাইরেই দাঁড়িয়ে, ভেতরে এসে বসো না। বুদ্ধিরাম ভেতরে ঢুকতে ইতস্তত করে, বলে, না বাবু, একটা কথা ছিল, বলেই চলে যাব। আকাশের গতি ভালো নয়। হবে হবে, সব কথা হবে। ভেতরে এসো, চাটা খাও। এতদিন বাদে এলে। বুদ্ধিরাম দোকানের ভিতরে এসে জড়সড় হয়ে বসল। ঘাড় ঘুরিয়ে দেখল চারদিক, তারপর বলল, বাবুর দোকানের হাল ফিরেছে দেখছি। সেবার যেন একটু ফাঁকা ফাঁকা দেখছিলুম। সতীশ ভাবল বুদ্ধিরামকে যতটা বোকা ভাবা গেছিল ততটা নয়। বেটার সব খেয়াল আছে। ও কি তবে কিছু আঁচ করেছে? ওর কথার জবাব না দিয়ে সতীশ বলল, বসো একটু, আমি চায়ের কথা বলে আসি। ক্যাশ বাক্সে চাবি দিয়ে সতীশ ভিতরে যায় পারুলের সঙ্গে পরামর্শ করতে। চা, মুড়ি আর নারকেলের নাড়ু খেতে খেতে নানা রকম কথা হয় দুজনের। সতীশ বোঝার চেষ্টা করে বুদ্ধিরামের আসার উদ্দেশ্য। চা খাওয়া শেষ হলে বুদ্ধিরাম খৈনির ডিবে বের করে। একটু বেশি করেই বানাও হে। তামাকে চুন মিশিয়ে হাতে হালকা তালি দিতে দিতে বুদ্ধিরাম বলল, বাবু, আমার বালা দুটো। খৈনির জন্য হাত পেতেছিল সতীশ। বলল, সত্যি করে বলো তো বাপু, ওই বালাগুলো কোথায় পেলে? বউয়ের বালা বাবু। কলকাতায় এক বাড়িতেও রান্না করত, আর সে বাড়ির কর্তা আমার দেখাশোনার কাজ করত। তারা কলকাতার বড় সোনার কারবারি ছিল। ওর সেবায় খুশি হয়ে কর্তামা দিয়েছিল বালা দুটো। চিকিৎসার জন্য টাকার খুব দরকার পড়েছিল, তাই সেদিন আপনার কাছে বালা দুটো বন্ধক রেখেছিলুম। বউ ছাড়তে চায়নি। কর্তামা খুব ভালোবাসত কিনা ওকে। পিক ফেলার ছুতোয় সতীশ বাইরে আসে। বালা নিতে যে এসেছে তা পরিষ্কার। কি বলে ভাগাবে তা পারুলের সঙ্গে যুক্তি করতে হবে। ওদিকে আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। যাবে কি করে বুদ্ধিরাম? রাস্তার কুকুরকেও তো মানুষ এই বৃষ্টিতে ঘর থেকে তাড়ায় না। বুদ্ধিরাম অবশ্য অনেকক্ষণ ধরেই যাওয়ার জন্য উসখুস করছিল। তার মন বুঝতে সতীশ বলল, এ বাদলায় আর যাবে কি করে? রাতটা বরং এখানেই থেকে যাও, কি বলো? তা বাবু, আপনি বললে আর না বলি কি করে? সেবার মা জন্নির মনে দুঃখ দিয়ে না খেয়ে চলে গেছি। সতীশ ভাবেনি ও এক কথায় রাজি হয়ে যাবে। দীক্ষেতা না করে ধুলো পায়ে বিদেয় দিলেই ভালো হতো। এখন আর সে উপায়ও নেই। তবে যাও, হাত পা ধুয়ে নাও বাইরের টিউকলে। আমি তোমার খাওয়ার ব্যবস্থা দেখি। কুচো চিংড়ি দিয়ে পুঁই শাক, চুনো মাছ দিয়ে আনাজের টক,
সকালে রাঁধাই ছিল। পারুল শুধু ঘি সম্বরা দিয়ে ঘন করে অহরহ ডাল করল আর বেসন দিয়ে কুমড়োর বড়া ভাজল। বুদ্ধিরাম একটা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা চেয়ে নিয়েছিল। তাকে বেশ পরিপাটি করে চেটে পুটে খেতে দেখে পারুল খুব তৃপ্ত হলো। খেতে খেতে মা জম্মির রান্নার সুখ্যাত করছিল বারবার। আর দুমুঠো ভাত দিই, টক দিয়ে খাবে তো? লজ্জায় মুখ তুলে তাকাতেই পারে না বুদ্ধিরাম। মাথা নিচু করেই বলল, দেবেন? দেন তবে। খাইয়ে এত আনন্দ পারুল কোনো দিনও পেয়েছে বলে মনে পড়ে না। বাড়িতে তার রান্নার প্রশংসা কেউ করে না, খেতে হয় তাই খায় সবাই। খাওয়ার পর সিগারেট খেতে খেতে কথা হয় দুজনের। বউ মারা যাওয়ার পর বাড়িতে তার মন বসেনি বুদ্ধিরামের। পথে পথে ঘুরতে ঘুরতে গঙ্গাসাগর মেলায় অঙ্গুরি বাবার সঙ্গে দেখা। বুদ্ধিরাম ঠিক করেছে বাকি জীবনটা অঙ্গুরি বাবার সেবা যত্ন করে কাটিয়ে দেবে, তার হরিদ্বারের আশ্রমে থেকে। বুদ্ধিরামের শোয়ার ব্যবস্থা হলো দোকান ঘরে, এক চিলতে বেঞ্চিতে। পারুল তাদের নতুন কোঠা ঘরের কথা বলেছিল। এখনো ব্যবহার হয়নি ঘরটা। সতীশ রাজি হয়নি। অচেনা লোককে একেবারে অন্দরে ঢোকানো তার ঠিক মনে হয়নি। একটা মাদুর আর একটা তেলচিটে বালিশ দিয়ে বুদ্ধিরামকে সে দোকান ঘরে ঢুকিয়ে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দিল। বলা যায় না, রাতে যদি লোক ঢুকিয়ে ডাকাতি করায়। ঘরে সমস্ত মেয়ে আছে, সোনা দানা নগদ টাকা আছে। বুদ্ধিরামের মনে কি আছে কেউ জানে? রাতে বেরোনোর দরকার হলে বুদ্ধিরামকে জানালায় 3 বার টোকা দিতে বলল সতীশ। পারুল বলল, একটা মশারি অন্তত দাও, নইলে মশায় ছিঁড়ে খাবে যে মানুষটাকে। ইস, বড্ড দরদ দেখছি। একটু রান্নার সুখ্যাত করেছে তাতেই। এখন বলো, ভাগাবো কি করে? কি জন্য এছে বললে কিছু? কি জন্যে আবার? বালার জন্যে। আজ ভাগালে কাল আবার আসবে। আমি একটা অন্য কথা ভাবছি। কি কথা? সতীশ উত্তেজিত। দাঁড়াও, আগে আমি দেখে আসি বেটা আড়ি পাচ্ছে কিনা আমাদের কথায়। বন্ধ জানালার ফোকরে কান পেতে সতীশ ভেতরে এক টানা নাক ডাকার আর মাঝে মাঝে মশা মারার শব্দ পেল। নিশ্চিন্ত হয়ে এসে বলে, অন্য কথা কি বলছিলে? এমন একটা ব্যবস্থা করো যাতে ওকে আর কোনো দিনই আসতে না হয়। সতীশ চমকে উঠে বলল, মানে খালাস? না গো না, বলছি বালা দুটো ওর কাছ থেকে কিনে নাও। এখন কিছু টেকা দিয়ে বলো যে বাকি টেকা আস্তে আস্তে দিয়ে দেবে। তবে যে বলেছিলে বালা আর ফেরত দেবে না, এখন উল্টো গাইছো। সতীশ রীতিমতো বিরক্ত। পারুল বললে, ওর বালা বেচেই 70-এর মুখে ছাই দিয়ে আমাদের অবস্থা ফিরেছে। এখন যখন তোমার টেকা দেওয়ার ক্ষমতা আছে, দিয়েই দাও। গরিব লোক, বউয়ের চিকিৎসে বেচারির অনেক দেনা হয়েছে বলছে। পারুলের প্রস্তাবটা মোটেই ভালো লাগলো না সতীশের। এসব গরিব লোকের কাছে একবার উপুর হস্ত হলে বারবার এসে হাত পাতবে। তাছাড়া এখন তার অনেক টাকার দরকার। তার একটা পাকা ঘর তোলা, ছেলেমেয়ের বিয়ে দেওয়া, ভোটে দাঁড়ানো, খরচ কি কম? পৃথিবীতে টাকাই যে সব, সে কথা তার চেয়ে ভালো আর কে বোঝে। এখন ওই আপদ এতদিন বাদে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো। আর পারুলকেও বলিহারি। একবার বললে বালা ফেরত দেবে। আজ বুদ্ধিরাম রান্নার সুখ্যাত করতেই শালা মেয়ে মানুষের মতিগতি বোঝা ভার। তাহলে এখন বুদ্ধিরামকে কি বলবে? আজ ভাগিয়ে দিলে কাল আসবে। বালা না দিলে ব্যাপারটা ফাঁস করে দিতে পারে। ভোটের বাজারে মান ইজ্জত নিয়ে টানাটানি। তাহলে উপায়? এমন একটা ফন্দি বের করতে হবে যাতে বালাও দিতে না হয় আর ওর আশাও জন্মের মতো বন্ধ হয়। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে করতে ফন্দিটা এলো।
চুরির মিথ্যে অপবাদে বুদ্ধিরামকে ফাঁসিয়ে যাবজ্জীবন হাজতবাস করাবে। থানার বড়বাবুর সঙ্গে তার এখন বেশ দহরম মহরম। ভালো রকম ভেট পাঠিয়ে তাকে হাত করা কঠিন হবে না। যা করার আজ রাতেই করতে হবে। পুলিশের জেরায় কাঁদতে কাঁদতে বুদ্ধিরাম হাত জোড় করে বলছে, আমি বালা চুরি করিনি বাবু, গরিব বটে কিন্তু চোর নই। দুজন দারোগা নিয়ে থানায় বড়বাবু এসেছে। পাড়ার লোক ভেঙে পড়েছে সতীশের বাড়ির উঠোনে। সতীশ বলল, আমার মেয়ের বালা তোর ঝোলার ভেতরেই পাওয়া গেছে। এই দেখ সেই বালা। সতীশ বুদ্ধিরামকে তার অন্য বালাটা দেখায়। বিস্ময়ে বিমূঢ় বুদ্ধিরাম বলে, এ তো আমার বউয়ের বালা। আপনার কাছে যে দুটো বালা রেখে 500 টাকা ধার নিয়েছিলুম, এটা তার একটা। আমি টাকা এনেছি, এবার আমার দুটো বালা ফেরত দেন, চলে যাই। সতীশ বড়বাবুকে বলল, দেখুন স্যার, এখন বলছে বউয়ের বালা 500 টাকায় নাকি বন্ধক রেখেছিল। ওকে জিজ্ঞেস করুন তো কোনো বন্ধকি কাগজপত্র সাক্ষী সাবুত আছে কি না। আর গাঁয়ের সবাই জানে বন্ধকি কারবার আমি করি না। শালা চিটিংবাজ কোথাকার। এখন উল্টো চাপ দিয়ে বলছে এটা ওর। বড়বাবু, ভ্যানে তুলুন ওকে। এবার বুদ্ধিরাম ফুঁসে উঠে বলল, আমি চিটিংবাজ আর আপনি ভদ্রলোক? চোর তো আপনি। লজ্জা করে নে? আমার বালা বেচে দিয়েছেন আমায় না বলে। সেই পয়সায় কোঠা তুলেছেন, দোকান করেছেন। আমার জিনিস চুরি করে এখন আমাকেই চোর বলছেন? এ আপনি ভদ্রলোক? গায়ের প্রধান চণ্ডী চক্রবর্তী বলল, সতীশ, ও কি বলছে হে? তাই তো বলি, সামন্তর পো রাতারাতি এত পয়সা পেল কোথা থেকে? সুনীল শেঠ বললে, আমি তো বললুম, সতীশদা নিশ্চয়ই কোনো বড় গাছে কাছি বেঁধেছে, আবার ভোটে দাঁড়াবে বলছে। সতীশ আর সহ্য করতে না পেরে বুদ্ধিরামকে বলল, বেশ, ধরে নিলুম তুই আমার কাছে বালা রেখেছিলিস, যদিও তার কোনো লেখাপড়া বা সাক্ষী নেই, কিন্তু সে বালা যে আমি বেচে দিয়েছি তার কিছু প্রমাণ আছে। আছে বলে কি? সব আছে। 12,000 টাকায় যাকে বালা বেচেছেন, মহামায়া জুয়েলার্সের সেই গোবিন্দ সম্পর্কে আমার ভাইরা বলেন তো, তাকে ডাকি? এবার জোকের মুখে নুন পড়ার মতো অবস্থা সতীশের। উপস্থিত সব কটা চোখ তার দিকে তাকিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে। বৃন্দাবন বললে, তোমাদের কবেই বলেছি, সত্যকে সদরের সোনার দোকানে দেখিছি একদিন। বড়বাবুর নির্দেশে এক কনস্টেবল হাত কড়া নিয়ে তারই দিকে এগিয়ে আসছে দেখে সতীশ শেষ চেষ্টা করে বলল, শুনুন বড়বাবু, ও বাজে বকছে, বিশ্বাস করবেন না ওর কথা। এ কী করছেন? ছেড়ে দিন, ছেড়ে দিন আমায়। ঘুমটা ভেঙে গেল। আগের দিনের বাদল কেটে দিনের ঝকঝকে আলো ফুটেছে। বুকের ভেতরটা তখনও ধড়পড় করছে সতীশের। এসব কি স্বপ্ন দেখল রাতভর? ঘরে ঢুকে পারুল বলল, উঠেছ? মানুষটা সেই উঠে থেকে চলে যাব করছে। চাও খায়নি, তোমার তরে বসে আছে। তা কি ঠিক করলে? দুঃস্বপ্নের কথা বেমালুম চেপে সতীশ বলল, ভাবছি কিনেই নেব বালা দুটো। বুদ্ধিরাম তৈরি হয়ে বসেছিল। সতীশকে দেখে উঠে দাঁড়িয়ে জোর হাতে প্রণাম করল। রাতে ভালো ঘুম হয়েছিল তো বুদ্ধিরাম? তা আজ্ঞে হয়েছিল। বই কি বাবু, এবার আমায় অনুমতি দেন। কথা কটা বলে বুদ্ধিরাম চেয়ে থাকে সতীশের মুখের দিকে, যেন আরও কিছু বলবে। সতীশ তো জানে কি বলবে, তবু ওর মুখ থেকেই শুনতে জিজ্ঞেস করলো, কিছু বলবে? বলছিলুম যে বউয়ের বালা দুটো আপনাকেই দিয়ে গেলুম। যার জিনিস সেই যখন নেই তখন এসো। বলেই দু হাতে মুখ ঢাকল সে। এ কি বলছে বুদ্ধিরাম? সতীশ কি ঠিক শুনল, নাকি স্বপ্ন দেখছে?
আনন্দের উচ্ছ্বাস কোনো রকমে চেপে সতীশ আশ্চর্য হওয়ার ভান করে বলল, বলো কি হে, দিয়ে গেলুম মানে? তোমার পরিবারের জিনিস আমি কেন নেব? আর নিয়েই করবো কি? একটা মেয়েকে দেবেন আর একটা বৌমাকে, আমার তরফের যৌতুক। মুখে তার মৃদু হাসি, চোখে জল চিকচিক। আসি তাইলে। আসি মানে? তোমার জননী বলছিল কাল ভালো করে খাওয়ানো হয়নি, মাছ মাংস আনাই, মিষ্টি টিষ্টি খেয়ে দিয়ে বিকালের দিকে না হয়। এভাবে গেলে তিনি দুঃখ পাবেন। আমায় এখন যেতেই হবে। ভগবান চাইলে আবার কোনোদিন এসে মা অন্নপূর্ণর হাতের অন্ন খেয়ে যাব বাবু। সতীশ এখন উঠতি বড় লোক, কাঁচা পয়সার দেমাকও হয়েছে। বুদ্ধিরামের মতো গরিবের দানে তার এই রমরমা একটা সত্য হলেও সে কখনোই চায় না কথাটা কেউ কোনো দিন জানুক। আর সে নিজেও এই দান ভুলতে চায়। তাই সে বলল, মাগনায় নিলে অধম্য হবে যে। এ বয়সে আর অধম্য করতে বলো না। কিছু টাকা দিচ্ছি, রেখে দাও, বিপদে আপদে কাজে লাগবে। যৌতুক দিয়ে কি কেউ টাকা নেয় বাবু? আর বিপদে বাঁচানোর মালিক তো ভগবান। গুরু বলে ধম্মপথে কামিনী কাঞ্চনের মায়া ত্যাগ করতে হবে। আমি একা মানুষ, সংসার ছেড়ে চলে যাচ্ছি গুরু সেবা করতে। আমার আর ওসবে কি দরকার? আসি বাবু, পেন নাম। সতীশকে আর কিছু বলার অবকাশ না দিয়ে বুদ্ধিরাম পা বাড়াল। সব শুনে পারুল বলল, ভালো মন্দ খাওয়াতেও পারলুম নি মানুষটাকে, অতগুলো টাকার জিনিস দান করে দিয়ে গেল। মানুষ নয় গো, ও ভগবান। ঠিক বলেছ পারুল, আমরা চিনতেই পারিনি। মুখে এ কথা বললেও সতীশ মনে মনে ভাবে, এরকম আহাম্মকও হয় আজকাল? এতগুলো টাকা আজকের বাজারে 1025-এর কম তো নয়ই, ছেড়ে দিয়ে গেল। বুদ্ধিরাম না হয়ে ওর নাম বুদ্ধুরাম হলেই মানাতো। ততক্ষণে রাস্তার বাঁকে অদৃশ্য হয়ে গেছে বুদ্ধিরাম। আমরা যা কিছু অনুমান করি তাই যে সবসময় সম্ভব হবে এমনটা সত্যি নয়। আজকের গল্প থেকেও এই কথাটাই যেন বারবার মনে হয়। শুনছিলেন উপল পাত্র রচিত বুদ্ধুরাম। গল্প পাঠে ছিল অন্বেষা। গল্পের বিভিন্ন চরিত্রে ইমন, তানিশা, সায়ন এবং আমি রিতম। প্রচ্ছদ অঙ্কনে বিপাশা এবং আবহ সঙ্গীত নির্মাণে সুমন। আমাদের গল্প কেমন লাগছে আপনাদের, কিংবা কী ধরনের গল্প আপনারা শুনতে ইচ্ছুক, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে দেবেন প্রিয়জনদের মধ্যে। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ সঙ্গে থাকবেন, গল্পে থাকবেন।